বুঝতে পারছি। হ্যাঁ, আজকে আমরা আইন পড়াবো, তাহলে আমরা পড়াশোনার মধ্যে চলে যাই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ মিস। আচ্ছা, যাই হোক, সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম। আর তুমি তো আমার পরিচয়ের মধ্যে দিব, তুমি তো জানোই। নাসরিন আক্তার বেগম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আর আমি পরিণীতি ও সুশাসনের প্রথম পত্র পড়াচ্ছি, যার বিষয় কোড হচ্ছে 269। আমরা তৃতীয় অধ্যায়ে আজকে আইন পড়াবো, ঠিক আছে। হ্যাঁ, আইন আমি পড়া মানে আইনটা পড়ানোর পরে আমরা যা যা শিখতে পারবো সেটা হলো আইন বলতে কি বুঝো, আইনের উৎস, আইনের শ্রেণী বিভাগ, আইন মানার কারণ, নৈতিকতা বলতে কি বুঝো বা নৈতিকতা, এবং আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য। এখন আমরা যাচ্ছি আইন বলতে কি বুঝো, মানে কনসেপশন এন্ড ডেফিনেশন অফ ল। হ্যাঁ, আমরা কিন্তু আগেও ক্লাস করেছি আইনের উপরে, আমরা আগেও ক্লাস করেছি। হ্যাঁ, এবং ভালোভাবে আমি আইন, স্বাধীনতা, সাম্য এগুলো খুব ভালোভাবে তোমাদের ক্লাসে আমি পড়িয়েছিলাম। তারপরেও আবারও একটু রিভাইজের মতন এখন বর্তমানে আমরা রিভাইজ দিচ্ছি যে আইন একটি ফার্সি শব্দ যার অর্থ সুনির্দিষ্ট নীতি বা নিয়ম, বুঝছো। আর আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে, হ্যাঁ, আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল। ইংরেজি ল শব্দটির আবিধানিক উৎপত্তি টিউটনিক মূল শব্দ লেক থেকে, বুঝছো। মানে ল শব্দটি আসছে টিউটনিক শব্দ লেক থেকে। ল শব্দের অর্থ কি? স্থির বা অপরিবর্তনীয় এবং সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। সমাজের আইন কানুনও আমরা কি দেখি? স্থির দেখি, এবং সবার মধ্যে একই আইন সাধারণত থাকে। তারপরে আসতেছে যে সুনির্দিষ্ট নিয়ম ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না। সমাজ জীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সুস্থ রাষ্ট্রীয় জীবনযাপনের জন্য সমাজকে কিছু কিছু বিধি নিষেধ ও নিয়ম কানুন মেনে চলতে হয়। এসব বিধি নিষেধ বা নিয়ম কানুনকে আইন বলে। সুতরাং আইন হচ্ছে ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মের সমষ্টি, যা সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। মানে আইন এলো কতগুলা নিয়মের সমষ্টি, যা নাকি সমাজ স্বীকৃতি দিচ্ছে এবং রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে, বুঝছো। তারপরে আমরা যাই রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞাতে। দুই একটা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা তো আমাদের মুখস্থ করতে হয়, বিশেষ করে এরিস্টটল। হ্যাঁ, কারণ আমাদের আসতে পারে যে এটা কার সংজ্ঞা। হ্যাঁ, এরিস্টটলের সংজ্ঞাটা একটু বেশি আসে। এরিস্টটল কি বলেছেন? যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। অধ্যাপক হল্যান্ডের মতে আইন হচ্ছে সেই সাধারণ নিয়ম নিয়ম যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ যা প্রয়োগ করে থাকে। জন অস্টিন বলেছেন আইন হচ্ছে নিম্নতমের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃত্বের আদেশ। হ্যাঁ, এই মানে আইন সম্পর্কে ওনারা এই ধরনের বক্তব্য রেখেছেন। সুতরাং উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি আইন হচ্ছে নাগরিকদের আচরণ নিয়ন্ত্রণের জন্য অত্যাবশ্যকীয় কিছু বিধানের সমষ্টি, যা সমাজ কর্তৃক গৃহীত ও সমর্থিত এবং জনকল্যাণের জন্য অপরিহার্য। আইন হচ্ছে ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মের সমষ্টি, যা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ প্রয়োগ করে থাকে। হ্যাঁ, তাহলে আইন হচ্ছে এমন কতগুলো নিয়মের সমষ্টি যা সমাজ সাপোর্ট করে এবং রাষ্ট্র যেগুলা যেগুলা নাকি প্রয়োগ করে থাকে, বুঝছো। এটাই হচ্ছে আইন। হ্যাঁ, এখন আমরা যাই আইনের উৎস। আইনের উৎস কি? হ্যাঁ, আইনের সবচেয়ে প্রাচীন উৎস হচ্ছে প্রথা। প্রথা প্রথা আইনের একটি সুপ্রাচীন। প্রাচীনকাল থেকে যেসব আচার ব্যবহার রীতি নীতি ও অভ্যাস সমাজে অধিকাংশ জনগণ কর্তৃক সমর্থিত, স্বীকৃত ও পালিত হয়ে আসছে তাকে প্রথা বলে। প্রাচীনকালে কোনো আইনের অস্তিত্ব ছিল না।
তখন প্রচলিত প্রথা অভ্যাস থেকে মানুষ আইন হিসাবে মনে করত। কালক্রমে অনেক প্রথাই রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয়ে আইনের মর্যাদা অর্জন করেছে। যেমন গ্রেট ব্রিটেনের বেশিরভাগ আইনই আমরা দেখি প্রথা ভিত্তিক। তোমরা শুনতে পাচ্ছ তো মেয়েরা? হ্যাঁ। তারপরে আসতেছে আইনের উৎসের মধ্যে 2 নম্বর উৎস হচ্ছে ধর্ম। ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস। প্রাচীন ও মধ্যযুগে ধর্মীয় বিশ্বাস মানুষের জীবন বোধের খুব গভীরে নিহিত থাকায় অনেক বিধিনিষেধ তৈরি হয়েছে ধর্মকে কেন্দ্র করে। এই সমস্ত ধর্মীয় বিধি বিধান সমূহ রাষ্ট্রীয় সমর্থন লাভ করে পরে আইনে পরিণত হয়েছে। প্রাচীন রোমান আইনে ধর্মীয় বিশ্বাসের সমষ্টি ছাড়া আর কিছু ছিল না। হিন্দু সম্প্রদায়ের বিবাহ, উত্তরাধিকারী প্রভৃতি আইন ধর্মের উপর ভিত্তি করে প্রাচীনকালে গড়ে উঠেছিল। মুসলিম আইন প্রধানত কোরআন ও সুন্নাহর উপর নির্ভরশীল। পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত আইনগুলো মূলত ধর্ম থেকে এসেছে, বুঝছো? এখনো কিন্তু আমরা পারিবারিক এবং সম্পত্তি সংক্রান্ত আইনগুলো মানে ধর্মীয় বিধানটাকে আমরা এখনো মেনে চলি। 3 নম্বর আসতেছে কি বিচারালয়ের সিদ্ধান্ত। বিচারকরা দেশের প্রচলিত আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে থাকেন। অস্পষ্ট শব্দগত ব্যাখ্যার কারণে অথবা পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে বিচারকরা যখন দেশে বিরাজমান আইন দ্বারা মামলা মোকদ্দমা নিষ্পত্তি করতে সমর্থন না হন, তখন তারা নিজেদের বিবেক, প্রজ্ঞা, বুদ্ধি ও অভিজ্ঞতা থেকে নতুন নতুন আইন সৃষ্টি করে এবং প্রয়োজন বোধে আইনের যথার্থতার বিশ্লেষণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারপতি মার্শাল হিউজেস প্রমুখ বিচারক এইভাবে বহু আইন সৃষ্টি করেছে। হ্যাঁ, তার মানেটা কি হচ্ছে যে বিচারপতি যখন চান তখন দেখা যাচ্ছে যে প্রচলিত যে সমস্ত আইনগুলো আছে সেই আইনগুলো দ্বারা কোনো বিচারই সম্পূর্ণ করা যাচ্ছে না, তখন তিনি ওনার নিজের অভিজ্ঞতা, নিজের প্রজ্ঞা দিয়ে একটা রায় দিয়ে ফেলেন, রায় দেন। সেই রায়টা কিংবা সেই আইনটাই পরবর্তীতে অনুসরণ করা হয় এবং এটা আইন হিসেবে পরিগণিত হয়। তারপরে হ্যাঁ বলো। সাউন্ডের সমস্যা হচ্ছে, সাউন্ডটা একটু অফ করলে ক্লিয়ার শোনা যেত। হুজাইফা কবির আসছো না? একই কথা শুনতে পাচ্ছ? কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ মিস, সাউন্ডটা একটু অফ করলে ক্লিয়ার শোনা যাবে মিস। তোমরা মিউট করে রাখো সবাই, বাহিরে আওয়াজ পাবা না, বুঝছো? মিউট করে আছে, মিউট অল। আচ্ছা ঠিক আছে, সব মিউটই আছো এখন তোমরা। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ? জি মিস, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তারপরে পয়েন্ট হচ্ছে বিজ্ঞানসম্মত আলোচনা। প্রখ্যাত আইন বিশেষজ্ঞের মূল্যবান ও সারগর্ভ আলোচনা, বিশ্লেষণ এবং লিখিত গ্রন্থসমূহ আইনের উৎস হিসেবে কাজ করে। বিচারকরা যখন কোনো বিতর্কিত জটিল বিষয়ে আইনজ্ঞদের এইসব মতামত গ্রহণ করেন তখন তা প্রচলিত আইনে অঙ্গীভূত হয়। উদাহরণস্বরূপ ইংল্যান্ডের কোক ও ব্ল্যাকস্টোন এবং আমেরিকার যুক্তরাষ্ট্রের স্টোরি ও ক্যান্ট প্রমুখ আইনবিদের ব্যাখ্যা উভয় দেশের আইনের ব্যাখ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, বুঝছো? অনেক সময় হয় কি যে বিজ্ঞানসম্মত আইনবিদরা যখন বিজ্ঞানসম্মত কোনো আলোচনা করেন এবং তার পরিপ্রেক্ষিতে অনেক আইনের সৃষ্টি হয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ন্যায়বোধ। আইন নির্দিষ্ট ও স্থিতিশীল, কিন্তু সমাজ জীবন পরিবর্তনশীল ও গতিশীল। হ্যাঁ, দেশে প্রচলিত আইন যখন যুগোপযোগী বিবেচিত হয় না বা পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে কঠোর বা অনুপযুক্ত হয়ে উঠে, বিচারকরা তখন তাদের শুভ বুদ্ধি, সচেতন বিচার বুদ্ধি মাফিক সেই আইনের ব্যাখ্যা দিয়ে থাকেন এবং নতুন আইন তৈরি করেন। বিচারকের ন্যায়বোধ থেকে এইভাবে অনেক আইনের সৃষ্টি হয়েছে। তারপরে আসতে আসতে আইন পরিষদ। আইন পরিষদ কোনটা? যেটা নাকি পার্লামেন্ট, বুঝছো? আমার হ্যাঁ, আধুনিক কালের আইনের প্রধানতম উৎসই হচ্ছে আইন পরিষদ। আইনসভা জনমতের সাথে সংগতি রেখে আইন প্রণয়ন করে থাকেন। আধুনিক রাষ্ট্রীয় আইনের এক বিরাট অংশ জুড়ে রয়েছে আইন পরিষদ কর্তৃক প্রণীত আইন। আইন পরিষদ শুধু
নতুন আইন তৈরি করে না, পুরনো আইন সংশোধন করে তা যুগোপযোগী করে তোলে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে জনমত। জনমতকে আইনের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে উল্লেখ করা হয়। আইনসভা কর্তৃক প্রণীত আইন প্রকৃতপক্ষে জনমতের অভিব্যক্তি। জনগণের প্রতিনিধি হিসাবে নির্বাচিত আইনসভার সদস্যদের প্রধান দায়িত্ব হলো জনমতের যথার্থ প্রতিফলন। আইন প্রণয়নের সময় তাই জনমতের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা হয়। 8 নাম্বার হচ্ছে প্রশাসনিক ঘোষণা। বর্তমানে আইন বিভাগের দায়িত্ব ও পরিধি অনেক বিস্তৃত হয়ে গেছে। এই জটিলতার কারণে আইন বিভাগ তার কর্তব্য সুচারুভাবে সম্পূর্ণ করতে ব্যর্থ হন। তাই আইনসভা তার নির্বাহী কর্তৃত্বের বহুলাংশ শাসন বিভাগীয় কর্মকর্তাদের হাতে অর্পণ করেন। এইভাবে অর্জিত ক্ষমতা বলে জারিকৃত ঘোষণা ও আইনসমূহকে প্রশাসনিক আইন বলা হয়। 9 নাম্বার হচ্ছে সংবিধান। সংবিধান আইনের গুরুত্বপূর্ণ উৎস। সংবিধানে সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা ও কাজের পরিধি সংক্রান্ত বিষয়াদি অন্তর্ভুক্ত থাকে। সংবিধানে নির্দেশিত পথ ধরে আইনসভা আইন তৈরি করে থাকে। বুঝছো? এখন এই যে আইনের উৎস, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সাধারণত বড় কোশ্চেন বলতে আমি বুঝাতে চাচ্ছি 10 নম্বরের যে আমাদের কোশ্চেন গুলো আছে সৃজনশীল কোশ্চেন, এটা কিন্তু উৎসের উপর ভিত্তি করে অনেক সময় হয়। এবং যেহেতু চ্যাপ্টারটা মানে উৎসটা অনেক সহজ একটা জিনিস, তোমরা যদি পরীক্ষায় আসে অবশ্যই এটা দিবে, পরীক্ষায় আনসার করবে। এরপরে আমি আসতেছি আইনের শ্রেণী বিভাগে। আইনের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ ল। বুঝছো? আইনকে কিন্তু প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যেমন জাতীয় আইন এবং আন্তর্জাতিক আইন। হ্যাঁ, জাতীয় আইন বলতে বোঝায় যেটা নাকি আইন হচ্ছে সেসব আইন যা রাষ্ট্রের অভ্যন্তরে সার্বভৌম শক্তি কর্তৃক প্রয়োগ ও কার্যকর হয়, সেটাকেই বলা হয় জাতীয় আইন। আর আন্তর্জাতিক আইন হচ্ছে যে আইনের দ্বারা আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নির্ধারিত হয়, তাকে বলা হয় আন্তর্জাতিক আইন। আবার জাতীয় আইনকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, যেমন ধরো ক সরকারি আইন, বেসরকারি আইন। হ্যাঁ, সরকারি আইন এবং বেসরকারি আইন। সরকারি আইন হোক কোনটা, যারা নাকি সরকার কর্তৃক যেটা আসে এবং সরকারি লোকদের মধ্যে যেটা প্রবর্তিত হয় সেটা হচ্ছে সরকারি আইন। এবং বেসরকারি আইন হচ্ছে যারা বেসরকারি ক্ষেত্রে যে আইন প্রযোজ্য হয়। হ্যাঁ, আচ্ছা। তারপরে আসতেছে আমার আন্তর্জাতিক আইনকেও আবার দুই ভাগে ভাগ করা যায়, ব্যক্তিকেন্দ্রিক আন্তর্জাতিক আইন, 2 নাম্বার হচ্ছে সরকারি আন্তর্জাতিক আইন। হ্যাঁ, মানে ধরো একজন ব্যক্তি যখন বিদেশে যাবে কিংবা কোনো কাজ করবে, কোনো ব্যবসা বাণিজ্য করবে, তাদের জন্য এক ধরনের আইন। আবার সরকারি আন্তর্জাতিক আইন, যেটা সরকার যে সমস্ত কাজ মানে বিদেশের সাথে করে থাকে তাকে বলা হয় সরকারি আন্তর্জাতিক আইন। আবার দেখো যে সরকারি আইনকে আবার 3 ভাগে ভাগ করা যায়, সাংবিধানিক বা শাসনতান্ত্রিক আইন, প্রশাসনিক আইন এবং ফৌজদারি আইন। সাংবিধানিক বা প্রশাসনিক আইন হতে যে নীতিগুলোর উপর ভিত্তি করে সরকার গঠিত হয় ও পরিচালিত হয় তাকে সাংবিধানিক আইন বলে। হ্যাঁ, এই আইন দ্বারা সরকার গঠন, ক্ষমতা বন্টন, ক্ষমতা প্রয়োগ ও সীমারেখা নির্ধারিত হয়। শাসনতান্ত্রিক আইন লিখিত ও অলিখিত এই দুই ভাগে হতে পারে। তারপরে আসতেছে কি প্রশাসনিক আইন, ব্যক্তি এবং শাসন কর্তৃপক্ষের সম্পর্ক নির্ধারণকারী আইনই হচ্ছে শাসন সংক্রান্ত আইন। এই আইন রাষ্ট্রের ভিত্তি স্বরূপ। শাসন সংক্রান্ত আইন শাসন বিভাগের গঠন ক্ষমতার পরিধি নির্ধারণ করে এবং ব্যক্তিগত অধিকার ভঙ্গের বেলায় প্রতিকার নির্দেশ করে। এরপরে আসতেছে ফৌজদারি আইন। ফৌজদারি আইন হচ্ছে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, নাগরিক জীবনের নিরাপত্তা বিধান এবং অপরাধীকে দণ্ড দেওয়ার জন্য প্রণীত আইনকেই ফৌজদারি আইন বলা হয়। দেখো তারপরে কি আসতেছে, শাসনতান্ত্রিক আইনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন ধরো লিখিত আইন এবং অলিখিত আইন। হ্যাঁ, আবার সরকারি আন্তর্জাতিক আইনকে আবার 3 ভাগে ভাগ করা যায়, যেমন শান্তি সংক্রান্ত আন্তর্জাতিক আইন, যুদ্ধ সংক্রান্ত আন্তর্জাতিক আইন, 3 নাম্বার হচ্ছে নিরপেক্ষতা সংক্রান্ত আন্তর্জাতিক আইন। এখন আমরা কেন আইন মান্য করি? হ্যাঁ,
মান্য করার পিছনেও তো কিছু কারণ আছে যে আমরা কেন আইন মান্য করি। আইন মান্য করার প্রথম কারণই হচ্ছে শাস্তির ভয়, যে আমরা যদি এই আইনটা মান্য না করি তাহলে কি হবে, সরকার আমাদেরকে শাস্তি দিবে। মানুষ আইন মেনে চলে শাস্তির ভয়। আইন না মেনে চললে মানুষ পুনরায় বিশৃঙ্খলা দেখা দিবে, এই জন্যই মানুষ আইন মেনে চলে সাধারণত। হ্যাঁ, তারপরে আসতেছে যৌক্তিকতার উপলব্ধি, মানে আইন মানাটা জনগণ যখন যৌক্তিক মনে করে যে এটা যুক্তিসঙ্গত, তখন সে আইন মেনে চলে। 3 নাম্বার আসতেছে নির্লিপ্ততার কারণে। নির্লিপ্ততা বলতে যে রাষ্ট্রের একটা আইন এটা মানা উচিত, হ্যাঁ, এই ধরনের একটা জনগণ নির্লিপ্ত ভাবে আইনটা মেনে চলে। তারপর আসতেছে শ্রদ্ধাবোধ থেকে, মানে আইনের প্রতি শ্রদ্ধাশীল, সরকারের প্রতি শ্রদ্ধাশীল, এই কারণে মানুষ আইন মেনে চলে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আইন মানার প্রধান কারণটাই হচ্ছে শাস্তির ভয়ের কারণে আমরা আইন মানি, যৌক্তিকতার উপলব্ধি যে আইনটা মানা উচিত, নির্লিপ্ততার কারণে এবং শ্রদ্ধার কারণে। যেমন এরিস্টটল বলেছেন যে মানুষ যখন আইন ও নৈতিকতা থেকে দূরে থাকে তখন সে নিকৃষ্টতম জীবে পরিণত হয়। যেমন লক বলেছেন যে যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না। আইন স্বাধীনতার রক্ষক ও অভিভাবক, এই কারণে মানুষ আইন মেনে চলে। তারপরে আসতেছি কি আমরা নৈতিকতা। হ্যাঁ, নৈতিকতাটা কি? নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান ধারণার সমষ্টি, যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে। নৈতিকতা বা ন্যায়বোধ মানসিক ব্যাপার, এটি হলো মানব মনের উচ্চ গুণাবলী। নৈতিকতা বা নীতিবোধ একান্তভাবেই মানুষের হৃদয় মন থেকে উৎসারিত হয়। নৈতিকতা বা নীতিবোধের বিকাশ ঘটে মানুষের ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিত বোধ বা অনুভূতি থেকে। তারপর যাই আমরা নৈতিকতা, আইন এবং নৈতিকতার সাথে সম্পর্ক, যে আইন এবং নৈতিকতার সাথে নৈতিকতার পার্থক্যটা আমরা এখন একটু আলোচনা করি। যেমন 1 নম্বর পার্থক্য হচ্ছে পরিধি ও বিষয়বস্তুগত পার্থক্য। হ্যাঁ, আইন মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। মানুষের মন ও মানসিক অনুভূতির সাথে আইনের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নাই। আইন মানুষের গোপন চিন্তা বা উদ্দেশ্যকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে না। অপরদিকে নৈতিকতা মানুষের বাহ্যিক ও মানসিক আচরণ সমূহ নিয়ন্ত্রণ করে। সুতরাং নৈতিকতার পরিধি আইনের পরিধি অপেক্ষা অনেক বেশি ব্যাপক। মানে আইন আমাদের বাহ্যিক ব্যাপার, আইন সম্পূর্ণভাবে বাহ্যিক ব্যাপার, আমাদের বাহ্যিকটাকে আইন নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু আমাদের মানসিক দিকটা নিয়ন্ত্রণ করে নৈতিকতা। খ 2 নাম্বার হতেছে নির্দিষ্টতা বা স্পষ্টতা সম্পর্কিত পার্থক্য। আইন নির্দিষ্ট ও সুস্পষ্ট, কিন্তু নৈতিকতা অনির্দিষ্ট ও অস্পষ্ট। আইন সর্বজনীন, দেশের সর্বত্র একই রকম আইন কার্যকর হয়। নির্দিষ্ট ব্যক্তিবর্গ আইন কার্যকর ও ব্যাখ্যা করে থাকেন। অপরদিকে নৈতিকতা আইনের মতো সুস্পষ্ট ও সুনির্দিষ্ট নয়। দেশ কাল পাত্রভেদে নৈতিকতা বিভিন্ন রকম হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, এক সময় ভারতবর্ষে বিধবা বিবাহ অনৈতিক মনে করা হতো, কিন্তু এখন তা মনে করা হয় না। অস্পৃশ্যতাকে ও বর্ণ প্রথাকে এক সময় অনৈতিক মনে করা হতো না, কিন্তু বর্তমানে অস্পৃশ্যতা বর্ণ প্রথাকে অনৈতিক বিবেচনা করা হয়। তাছাড়া নৈতিকতা মূলত ব্যক্তিগত এবং সামাজিক ব্যাপার, অপরদিকে আইন হচ্ছে রাষ্ট্রীয় ব্যাপার। গ উচিত ও অনুচিতের মানদণ্ডগত পার্থক্য। নৈতিকতা কোনো কাজকে ভালো মন্দ, উচিত অনুচিত, ন্যায় অন্যায় ইত্যাদি মানদণ্ডে বিচার করে। আইন যেভাবে বা সে মানদণ্ডে বিচার করে না। আইনের মানদণ্ড ভিন্ন। আলো ছাড়া গাড়ি চালানো কিংবা রাস্তার বাম দিক থেকে না চলা, ডান দিক দিয়ে চলা নৈতিকতা বিরোধী নয়, কিন্তু বেআইনি। অন্যদিকে মিথ্যা কথা বলা, অকারণে কারো মনে কষ্ট দেয়া, গালমন্দ করা বেআইনি নয়, কিন্তু নৈতিকতা বিরোধী। সুতরাং আইনবোধ সব ক্ষেত্রে এবং সব সময় এক হতে পারে না।
ঘ হচ্ছে বলবৎকরণের ক্ষেত্রে পার্থক্য। আইনের পিছনে রয়েছে সার্বভৌম রাষ্ট্র কর্তৃত্বের সমর্থন, কিন্তু নৈতিকতা সামাজিক বিবেক ও মূল্যবোধ দ্বারা নিয়ন্ত্রিত। আইন প্রয়োগ করে থাকে রাষ্ট্রের বল প্রয়োগকারী শক্তি। আইন ভঙ্গকারীকে আইনের আলোকে শাস্তি পেতে হয়। অপরদিকে নৈতিকতার পিছনে রাষ্ট্রের মতো কোনো বল প্রয়োগকারী শক্তি নেই। রাষ্ট্র নৈতিক বিধি প্রয়োগ করে না। নৈতিকতা বিরোধী কাজে লিপ্ত থাকলে কাউকে কোনো নির্দিষ্ট দৈহিক শাস্তি উপভোগ করতে হয় না। নৈতিকতা বিরোধী ব্যক্তিকে বড়জোর বিবেকে দংশন সহ্য করতে হয় এবং জনসম্মুখে হেয় প্রতিপন্ন হতে হয়। এখন আমরা আইন এবং নৈতিকতার পার্থক্যগুলো জানতে পারছি। মোটামুটি আইন থেকে তোমাদের এইগুলি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন আমরা কিছু কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেনে যাই। এখানে আমি 8টা কোশ্চেন দিয়েছি তোমাদের, যেটা হোমওয়ার্ক হিসাবে। যেমন আইন কি বা বলিতে কি বুঝো। 2 নাম্বার, আইনের উৎসগুলো কি কি। আইনের যে কোনো 2টি উৎস বুঝিয়ে লিখো। 4 নাম্বার, জাতীয় আইন বলতে কি বুঝো। 5 নাম্বার, আন্তর্জাতিক আইন বলতে কি বুঝো। 6 নাম্বার, ফৌজদারি আইন বলতে কি বুঝো। 7 নাম্বার, নৈতিকতা বলতে কি বুঝো। 8 নাম্বার, মানুষের আইন মানার কারণ কি। বুঝছো? তোমরা যদি এই 8টা কোশ্চেন ভালোভাবে পড়তে পারো তাহলে মোটামুটি আইন সম্পর্কে তোমরা জানতে পারবা এবং তোমাদের যে ধরনের প্রশ্নই আসুক না কেন তোমরা আনসার করতে পারবা। সেগুলোকে লিখে আপনাকে জমা দিতে হবে আগেরগুলোর মতো। এগুলো আমার সব হোমওয়ার্ক। হ্যাঁ, আগামী ক্লাস কিন্তু শনিবারই। একটা নতুন রুটিন আছে, তোমরা দেখছো? নতুন রুটিন যে একটা গ্রুপে দিয়ে দিছি, বুঝছো? সেখানে শনিবারে আপনার ক্লাস আছে? হ্যাঁ, শনিবার দিন আবার আমার ক্লাস আছে। তার মানে তোমরা শুক্রবার দিন মানে আগামীকাল রাতের মধ্যে দিয়ে দিও সবাই। হ্যাঁ, 8টা কোশ্চেন লিখতে বুঝছো? দিয়ে দিবা, আমি রাতে চেক করবো এবং পরের দিনে আমি আনসারটা বলে দিব। বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। আর সবাই হ্যাঁ, আজকে কে কে ছিল আমাকে রোল নাম্বার গুলা বলো। দাঁড়াও, মিস 7013। হ্যাঁ 7013 না? রোল নাম্বার গুলো সব আছে এখানে? আচ্ছা, আমি 7017 মিস 7017 17 মিস 7030 আচ্ছা 7000 কত? 13 17 বলছো, তারপরে 30 মিস 30। হ্যাঁ মিস। একজন একজন করে বলো। 7030। জি মিস। আচ্ছা 30। 7001 তাই না? ইফতিতে হইতেছে 7001। হ্যাঁ জি মিস। হ্যাঁ, তারপরে আর কে আছো? 1 2 3 4 জন। আর কে বলো? 7026 7026 মিস 7030 আছে। 7030 আছে। নাম কি? হ্যাঁ সেতু। সেতু? সাদিয়া শাহিন সেতু। ও, সাদিয়া 30 না? আচ্ছা ঠিক আছে। 7030 মিস 7012 7012 সঞ্জিতা তুই কই? 4 5 6 আরেকজন আছো? লাক্সি M10 দেখ। এই আরেকজন কে আছে বলো? আমি সহ তো 9 জন দেখা দিতেছে। এখন তো আমি 1 2 3 4 5 6 7 জন দেখছি। মিস হ্যাঁ বলো। 7050 7050 আসছো। নাম কি বলো? নূরজাহান কবির। নূরজাহান কবির। 7000 নাম বলতে পারেন। এরা আসছো না? তোর নাম বলতে পারছিস? শোনো, সবাই আনসার গুলো লিখে দিবা। মনে করো না যে এবারে ইন্টারমিডিয়েট পরীক্ষার মতো তোমরা পাস পেয়ে যাবা। বুঝছো? এবারে তারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিত, হ্যাঁ, তারা তো মাপ গতকাল পেয়ে গেছে, তাই না? তোমরা ভাববো না যে তোমরা এই ধরনের একটা কোনো মাপ পাবা, কারণ এদের সবগুলো প্রিপারেশন শেষ ছিল। 1 নাম্বার, এরা যাই হোক, এখন তো বর্তমানে অবস্থা খুবই খারাপ, দেশের অবস্থা, করোনা পরিস্থিতি, এই কারণে সরকার জিএসসি পিএসসির মতন এইটাকেও মাফ করে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু তোমরা কিন্তু আর এই মাপটা পাবা না, সেহেতু তোমরা কিন্তু পড়াশোনা করো। কেমন? মিস আমাদের সিলেবাস কমাই দিবেন। আমাদের সিলেবাস তো আমরা তো বেশি দিব না। যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে তো মনে করো তো ছোট ছোট পরীক্ষাই হবে। হ্যাঁ, এই সময় এইভাবে পরীক্ষার উপর ডিপেন্ড করবো আমরা। হ্যাঁ, হয়তোবা আমি আগামী ক্লাসে একটা সৃজনশীল কোশ্চেন দিব। এইভাবে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব।
হ্যাঁ, সব দেশে এইভাবেই হচ্ছে, ছোট ছোট কোশ্চেন দিচ্ছে এবং আস্তে 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 মানে সিলেবাস শেষ করতেছে। আর আমাদের তো সিলেবাস মোটামুটি শেষ। মিস এমনি তো আমাদের পরীক্ষার ডেট তো এপ্রিলে না মিস, আমাদের পরীক্ষা এমনি এপ্রিলে হ্যাঁ, হবে না তোমাদের 2021 ইন্টারমিডিয়েট সালে। পরীক্ষা হবে এপ্রিলে, ইন্টারমিডিয়েট পরীক্ষা এপ্রিলে, কিন্তু এর আগে একটা টেস্ট তো একটা নিতে হবে। আমরা তো কোনো পরীক্ষা নিলাম না, তোমাদের বার্ষিক পরীক্ষা নিলাম না, প্রি টেস্টও সময় চলে যাচ্ছে, আর নেওয়ার তো সময় নাই। আমাদের ইচ্ছা আছে টেস্ট পরীক্ষাটা কি করা যায়, না হয় অনলাইনে এইভাবে নিয়ে নিব, বুঝছো? কারণ পরীক্ষা তো দিতে হবে, কারণ এপ্রিলে যেহেতু আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা, ইনশাআল্লাহ এর আগেই ভ্যাকসিন বের হয়ে যাবে বা আমরা সবাই পরীক্ষা হলে যে পরীক্ষা দিতে পারবো, মানে আমরা গিয়ে আশা করতে পারি অন্তত। ঠিক আছে, হ্যাঁ, তাহলে সবাই ভালো করে পড়াশোনা করো,